He's off. He's off. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। গতকাল রাত্রিবেলায় পৌঁছে গিয়েছিলাম এই হোটেলটিতে। আমরা তো কেনটাকিতে ওই ন্যাশনাল পার্কটাতে, ওই ম্যামথ কেভ ন্যাশনাল পার্কটার থেকে রওনা দিয়েছিলাম সেন্ট লুই ইলিনয়েসের দিকে। তো তারপরে গিয়ে রাত্রিবেলায় মোটামুটি 10টা নাগাদ খাবার দাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে এই হোটেলটাতে পৌঁছে গিয়েছিলাম। আর আমেরিকাতে শীতকালের এই রকম দৃশ্য বেশ কমন, বেশ কিছু রাজ্যে যেমন যেগুলো খুব ঠান্ডা পড়ে, তো সেইরকম মতো এখানেও অল্প স্বল্প স্নোয়ের প্রেডিকশান ছিল। আর যদি এরকম পূর্বাভাস থাকে তাহলে স্নো মোটামুটি পড়েই। তো সেইরকম মতো সকালে জানলার পর্দাটা সরিয়ে দেখছি যে বাইরে স্নো পড়তে শুরু করে দিয়েছে, অথচ একটু পর থেকে পড়ার কথা ছিল। সেটা স্টার্ট হয়ে গেছে অনেক আগে। এখন আমরা এসেছি হোটেলেরই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। এই বেরোচ্ছি আমরা। সকালে তো দেখালাম যে জানলার বাইরে দিয়ে যে স্নো শুরু হয়েছে, এখন বেশ স্নো পড়ছে। আর দিদিমাকে দেখুন, আস্তে আস্তে স্লোলি হেল্প করা বাবাকে, যে গাড়িটা তো ছিল বাইরে, তাই জন্য পুরো স্নো পড়ে গেছে। অ্যাকচুয়ালি এটা প্রেডিকশনে ছিল না যে খুব ঠান্ডা ছিল, এত 90% স্নো সারাদিন ধরে 5টা অবধি সন্ধে এটা ছিল না। ওকে, সো চলো স্টার্ট করা যাক। ঠান্ডা খুব, চলে ঢুকে 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 হাওয়া দিচ্ছে, ঢুকে আমাকে ওটা দাও। এবার চলুন, মোটামুটি এখন ওই সকাল 9:30 মতো বাজে, প্রায় 10টা বাজবো। তো আমরা বেরিয়ে পড়েছি, কারণ এমনিতেও হোটেল থেকে চেক আউট করে নিতে হয় 11টার মধ্যে। তো প্রায় 11টার কাছাকাছি তো হয়েই গেছে। আর ওখানে আমাদের টিকিট কাটা রয়েছে 2:30টার সময় দুপুর, তখন ঢুকবো। তবে তার আগে এখন আমাদের কথা ছিল হচ্ছে গিয়ে এই সেন্ট লুই শহরটা যে ডাউন টাউন, ওই জায়গাটা একটুখানি ঘুরে দেখার। তো সেটার হয়তো আর সুযোগ হবে না। তবে যাই হোক, এখন কিছুক্ষণ বাইরে থেকে আর স্নো পরিষ্কার করে হাতগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। তার জন্য এগুলো সেদিন ওয়ালমার্ট থেকে কিনেছিলাম। এই যে এটা হ্যান্ড ওয়ার্মার কিনেছিলাম। এগুলো হচ্ছে গিয়ে ওই হাতের মধ্যে বালিশের মতো আর কি, যেরকম জিনিসটা হয়। এখানে অনেক মানুষজন জানেনি যারা শীতের জায়গায় থাকে। তো এরকম এগুলোকে এরকম শেক করে নিয়ে আর হাতে একটুখানি রাব করে আর হাতে রাখলে ভীষণ হাতটা গরম হয়ে যায় একদম। এই যে ঠান্ডার মধ্যে থেকে ঢুকলে বেশ আরাম। বসে পড়ো সিটে। এবার আসি যে প্রেডিকশন ছিল আর কি ছিল না, মানে বরফ পড়ার পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল না, পূর্বাভাস ছিল না কিছু। এটা নিয়ে একটা বিভ্রান্তিকর ব্যাপার তৈরি হচ্ছে আপাতত, যে কি ছিল আর কি ছিল না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, মানে আমরা যখন থেকে ট্রিপটা ঠিক করছিলাম যে হ্যাঁ আসবো, সেই সময় স্নো দেখাচ্ছিল। আজ থেকে প্রায় 10 দিন মতো আগে থেকে ওই একটুখানি টাইম, ওই সকালের দিকটায় 11টা 12টা কি 12টা থেকে 2টো এরকম টাইমে স্নো ছিল অল্প, শুধু এখন যে জায়গাটায় যাচ্ছি ওইখানটাতে। বাকি পুরো শহরে কিচ্ছু ছিল না। কিন্তু তারপর এই 2 দিন আগে থেকে মোটামুটি দেখাতে শুরু করেছে যে না, সকাল 9টা থেকে মোটামুটি স্নোফল শুরু হচ্ছে, সেটা গিয়ে থামছে সন্ধ্যে 6টায়। মানে আমরা ঠিক যতক্ষণ এই শহরের মধ্যে থাকছি, ওই জায়গাটুকুর মধ্যে ঠিক ততটা টাইম, মানে যেরকম বৃষ্টি তারা করে সেরকম এই শীতকালে তো বৃষ্টি আর কোথা থেকে আসবে, স্নো দিয়ে একটুখানি ট্রিপটা খারাপ করার চেষ্টা করা হলো আর কি। যাই হোক, এই রকম ছিল হচ্ছে স্নোফলের পূর্বাভাস। তো সেটা এখন গিয়ে দেখাচ্ছে 100%, যেটা ছিল 32 to 40%, সেটা এখন গিয়ে দেখাচ্ছে 100%। তো একটা মোটামুটি সাদা চাদর বিছিয়ে দিলে পাতলা মতো যেরকম দেখতে লাগার কথা সেরকম হয়ে গেছে। এই দেখুন, যাই হোক, কথা বলতে বলতে হাইওয়েতে উঠে গিয়েছি। এখান থেকে হোটেলের থেকে মোটামুটি 20 মিনিট দূরত্বে আমাদের ওই যেইখানটায় যাব, ইনফ্যাক্ট পৌঁছেই গিয়েছি। ওই যে দেখা যাচ্ছে একটা বিরাট বড় আর্চের আকৃতি, ওইখানটাতে আজকে আসবো বলেছি। এটাই হচ্ছে গিয়ে একটা এখানকার ন্যাশনাল পার্ক। কিন্তু
630 ফিট মোট উচ্চতা বিশিষ্ট এই আর্চটি স্টেইনলেস স্টিল দ্বারা নির্মিত হয় 1967 সালে। আর তারপর থেকে এটা 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় উনি মনুমেন্টটিকে ন্যাশনাল পার্কের স্বীকৃতি দেন, যেটা একটি লয়ের দ্বারা পাস হয় আর কি। এই দেখুন কি অবস্থা। এই তো পৌঁছলাম আমাদের আজকে যেখানে পৌঁছানোর গেটওয়ে আর্চের এখানে। তো প্রচণ্ড স্নো পড়ছে, এখন আরও বেশি পড়তে শুরু করেছে। এমনিতেই তো বললাম যে আজকে একদম স্নো ডে হয়ে গেছে। আসল যেই কারণে এসেছি সেইটা কতটা করতে পারবো এখন বুঝতে পারছি না। তবু চলুন, বছরের প্রথম স্নো পড়াটা অ্যাটলিস্ট এনজয় করতে পারছি। এরকম স্নো আমরা খুব একটা অভিজ্ঞতা করিনি, স্নোয়ের মধ্যে হাঁটাহাঁটি। হ্যাঁ, যখন নিউ ইয়র্কে থাকতাম তখন এরকম পড়ছে স্নো, কিন্তু বেরোয়নি। হ্যাঁ, কারণ জানতাম তো যে স্নো পড়বে, স্নোতে তো কেউ বেরোয় না। Give me some snow from your backpack. সো আমরা এখন কোথায় যাব? গেটওয়ে আর্চ। এই শহরের মধ্যে সেরকম রোড সাইডে পার্কিংগুলো যেগুলো আছে টুকটাক দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে কি ওই মিটার পার্কিং। তবে আমরা যেগুলো পার্কিং নিয়েছি সেটা এই যে আমাদের ডান দিকে দেখা যাচ্ছে একটা বড় বিল্ডিং, এইগুলোতে হচ্ছে গিয়ে কার পার্কিং করা যায়। ওই 5 ঘন্টা মতো করে রাখলে হয়তো $10, এরকম যেখানে যেমন আছে। তো আমরা যেটা সামনে পেলাম, আজকে তো মোটামুটি মনে হচ্ছে সবই প্রায় ফাঁকা। তো সামনের এই পার্ক প্লাজাটাতে পার্কিং করে আমরা এখন চলে যাচ্ছি ওই যেখানে গেটওয়ে আর্চটা আছে ওইটার ঠিক নিচে, কারণ ওখানেই যেতে হবে যেহেতু আমাদের একটা টিকিট বুক করা রয়েছে। তো সেজন্য ওখানটাতে যাব। তা পার্কিং করা হয়ে গেছে, তাহলে এখন চলুন। এরকম স্নোয়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে খুব যে ভীষণ কষ্ট হচ্ছে সেটাও নয়, তবে জানেন তো এরকম হাওয়া দিচ্ছে বলে বেশ ঠান্ডা লাগছে। এখন তো টেম্পারেচার প্রায় -3 ডিগ্রি হয়ে রয়েছে, আর মাইনাসের নিচে না গেলে তো সেরকমভাবে স্নো তো পড়বেও না, এটা তো জানেনই সবাই। তো সেজন্য টেম্পারেচার তো মাইনাসের নিচেই। যাই হোক, বছরের প্রথম স্নো বললে আবার ঠিক কথাটা দাঁড়ায় না, কারণ বছরটা তো শুরু হয়ে গেছিলো এই বছরের জানুয়ারি থেকে। তো এই বছরের জানুয়ারিতে টেক্সাসে একবার স্নো ফ্লারিজ হয়ে গেছে। তো সেই রকম লজিক্যালি দেখতে গেলে স্নোফল বছরের শুরুতেই একবার পেয়ে গিয়েছিলাম। তো সেই রকম লজিক্যালি যদি দেখা যায় তাহলে সিজনের প্রথম স্নো বলা যায় আর কি। যেহেতু এটা এবছরের শীতকালের প্রথম, তাই জন্য শীতকালের প্রথম স্নো পড়ছে, আর সেটা আমরা উপভোগ করতে পাচ্ছি এরকম একদম রাস্তায় বাইরে স্নোয়ের মধ্যে থেকে। ওই দিকটা দেখুন, এই 2 ঘন্টা মতো স্নো পড়েছে, তাতেই বেশ মোটা মতো লেয়ার হয়ে গেছে। আর গাছগুলোর পাতাগুলো কি মিষ্টি দেখতে লাগছে না? এরম তো এতদিন শুধু ভিডিওতে দেখতাম, আর যেন নিজের চোখে দেখতে পাচ্ছি। কি অপূর্ব চমৎকার যে লাগছে, মনে হচ্ছে যত না স্নোটা মেখে আনন্দ পাই, তার থেকে ওই পাতার মধ্যে সাদা সাদা হয়ে পড়ে রয়েছে, ওটাই 2 চোখ ভরে দেখে যেতে ইচ্ছে করছে। তো পার্কিং লটে পার্কিং করে এতক্ষণ তো এখানটা দিয়ে আসলাম। এই যেখানটায় যা অ্যাকচুয়ালি বললাম যে গেটওয়ে আর্চ, এই আর্চ এখানটা হচ্ছে সবচেয়ে বড়। এটা একটা এরকম আর্চের আকৃতিতে করা আছে, এটার উপরে ওঠা যায়। তো আমরা এখন এইখানটায় পৌঁছে গিয়েছি। খুব ভীষণ ভিড় দেখা যাচ্ছে না, তবে যাদের হয়তো প্ল্যান ছিল আজকে আসা, চলে এসেছিলেন হয়তো, তার সেই সব লোকজনকেই দেখতে পাওয়া যাচ্ছে। আর তাছাড়া বেশ ফাঁকা ফাঁকা, বুঝতে তো পারছেন যে ভীষণ স্নো পড়ছে, মানে খুব ভালো রকমই এখন স্নোটা পড়তে শুরু করে দিয়েছে। মানে এখানে যদি 10 মিনিট দাঁড়িয়ে থাকা হয় তাহলে পুরো সাদা ঢাকা হয়ে যাব। অলরেডি পার্কিং লট থেকে এত দূর হেঁটে হেঁটে আসলাম, তো দেখালাম তাই ওনাদের কি অপূর্ব লাগছে। যে মানে আমেরিকার তো বলি তো সবসময়ই, মানে কিছু কিছু ব্লগে যে স্প্রিং যেমন সুন্দর ফুল ফুটে থাকে, হেমন্ত যেমন মানে অটাম যেমন সুন্দর হয় নানা রকমের পাতার কালারে, শীতটা খুব মন খারাপের, ডিপ্রেশনের এই কারণেই যে এই এত স্নো পড়ে, ঠান্ডার মধ্যে বাইরে থাকা যায় না, তার জন্য। বাট এই স্নোয়েরও অদ্ভুত এক সৌন্দর্য আছে, কিন্তু এটা আমরা একদিন উপভোগ করছি বলে আমাদের এত সুন্দর লাগছে, এত ভালো মনে হচ্ছে। কিন্তু এটাতেই যারা রোজ রোজ কাটাচ্ছে প্রায়
3-4 মাস 6 মাস মতো, তাদের ভালো লাগার কথা নয় অবভিয়াসলি। তো যাই হোক চলুন, এখন এখানে দাঁড়িয়ে থাকবো না, আমাদের এইটাতে ওঠার একটা ট্রিপের কাটা আছে, সেটা হচ্ছে দুপুর 2:30-টের সময়। এখন অনেক আর্লি, প্রায় 11:30 এরকম মতো হয়তো বাজে কি 12টা বাজে। তো যাই হোক চলুন এখন ভেতরে চলে যাই। কোথায় গেল আমার ঘুঘু পাখি? ওই যে, ওর যে কি মজা হচ্ছে মাগো, শুধু স্নোগুলোকে নিয়ে বল পাকাচ্ছে আর সকলকে ছুটছে। বাট অলরেডি আমরা অনেকটা ভিজে গিয়েছি, কারণ আমরা অনেকক্ষণ এইরকম স্নোয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এখন আমরা ঢুকে পড়েছি আর্চের ঠিক তলাতেই যেই ভিজিটার সেন্টারটি করা রয়েছে এই ন্যাশনাল পার্কের জন্য, সেটার মধ্যে। তবে ওই যে দূরে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি একটা মন্দিরের মতো উঁচু চূড়া, ওই বিল্ডিংটা হচ্ছে ওল্ড কোর্ট হাউস। ওটা হচ্ছে এখানকার একটা হিস্টোরিক কোর্ট, ওটাও একটা ভিজিটিং সেন্টার আর কি। ওখানকার ট্যুর আছে এবং ওই হিস্টোরিক কোর্ট হাউসটা ঘুরে দেখাও যায়। তবে যেহেতু ওটা এখন আন্ডার রেনোভেশন, তাই জন্য কোর্ট হাউসটা বন্ধ রয়েছে ভিজিটারদের জন্য। আর এই যে এখানটায় দেখতে পাওয়া যাচ্ছে না, বাঁদিকে একটা হালকা স্কাই কালারের এই যে গোল মতো ভেতরে 5টা সিট বাচ্চারা ঢুকে ঢুকে দেখছে, এটাই হচ্ছে গিয়ে ট্রাম, যেটাই করে এই আর্চ যেটা দেখতে পাওয়া গেল তার মধ্যে দিয়ে আর কি এইরকম ট্রামগুলোর যে কামরাগুলো রয়েছে, ওই কামরাগুলো নর্থ আর সাউথ গেটওয়ে আর্চটার মধ্যে দিয়ে ওঠানামা করে মানুষদেরকে নিয়ে, মানে পর্যটকদেরকে নিয়ে। ওপর থেকে ভিউটা কেমন লাগছে সে এক অপূর্বই দৃশ্য আর কি, যে কটা ছবিতে দেখেছি। কিন্তু আজকে যা স্নোফল হচ্ছে তাতে করে অন্যরকমই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাবো বলে মনে করছি। তো চলুন এখন ভেতরে ঢোকা যাক। আমাদের তো ট্রামের টিকিট অলরেডি বুক করা আছে, $18 করে সকলের, মানে অ্যাডাল্ট এবং চিলড্রেন সকলেরই $18 করে টিকিট লেগেছে এই ট্রামগুলোই চড়ার জন্য। এবার চলুন, টিকিট তো কাটা হয়ে গেছে, শুধু ওই যেখানে ঢোকার মুখে এন্ট্রান্স লেখা ছিল ওখানে একদম এয়ারপোর্ট লেভেলের সিকিউরিটি চেক হয়ে এখন ভিজিটার সেন্টারের ভেতরে ঢুকে নিচে নেমে এসেছি, যেখানে মিউজিয়াম রয়েছে। শিপস দেখ, এ দেখ, পোর্ট অফ শিপস, এ দেখ শিপস, Wow. স্মল শিপ, বিগ শিপ, ইলিনয়, সেন্ট লুই, Wait a minute. নিউ অরলিয়ান্স। Wait, tiny people. Yes, the model. আমরা এখন যে গেটটা দিয়ে ঢুকলাম না, ওই ওপরটাতে স্নোফল হচ্ছিল, আর এখন আবার বেসমেন্টে নিচের তলায় নেমে চলে এসেছি। আর এখানেই রয়েছে এই মিউজিয়ামটা। মিউজিয়ামের মধ্যে অনেক কিছু পুরনো তথ্য, মানে একদম ইতিহাস ঘাটলে যে সমস্ত কিছু পাওয়া যায়। এই দেখুন, আগে আগে যখন আমেরিকায় দিনে যখন মাইগ্রেন্টসরা আমেরিকায় আসতে শুরু করেছেন, সেই সময়কার সমস্ত চিত্র থেকে শুরু করে এখনকার দিনের যে পোর্টটা হয়ে উঠেছে। কেন বলছি জানেন তো? ওই জন্যই বললাম যে বেশ শহরটা একটু ঘুরে দেখার ইচ্ছে ছিল, কারণ এই গেটওয়ে অফ আর্চের নিচটায় সেটা একটা পার্কের মধ্যে, আর ঠিক পার্কটার পাশেই আর কি, মানে একদম আর্চের পেছনে বলতে গেলে মিসিসিপি নদী। তো এই মিসিসিপি নদীকে কেন্দ্র করে আগেকার দিনে বন্দর গড়ে উঠেছিল, সেই বন্দর এখনও রয়েছে, আর এটা এখনও আমেরিকার ওয়ান অফ দ্য লার্জেস্ট পোর্ট। তো সেই বন্দরকে ঘিরেই আমেরিকার যে শহর, সভ্যতা, ব্যবসা বাণিজ্য এই সমস্ত কিছু গড়ে উঠছিল, সেগুলোই এখানে একটুখানি ছবির মাধ্যমে বোঝানো আছে। এবং পোর্টগুলোতে যে জাহাজ আসতো সেগুলোই ওরকম মিনিয়েচার করে দেওয়া আছে। আর এখন আমেরিকার বহু রাজ্যে যে মনুমেন্টগুলো রয়েছে সেগুলোরই অল্প কিছু এখানে ভাস্কর্যের মাধ্যমে বোঝানো হয়েছে। এছাড়া এবার চলুন যাই, যেটা আসল কাজ আমাদের সেটা এখনও করা হয়নি। একটা তো ম্যাগনেট নিতেই হবে, তো চলুন এবার ওই ভিজিটার সেন্টারটার মধ্যে যে সুনিয়ার শপটা রয়েছে ওখানটায় গিয়ে ঢুকি। আর এই দেখুন, এইখানটায় কি সুন্দর করে দেওয়া আছে না, ওই আদিম আমেরিকান, মানে যারা ট্রাইবাল ছিল আর কি, সেই সমস্ত ট্রাইবালরা কীরম দেখতে হতো, তাদের কীরম বেশভূষা ছিল, আর তারা থাকতোই বা কীরকম বাড়িতে। ওই যে তাঁবুর মতো একটা ছিল, ওপরটা বেশ ঝাঁটার কাঠির মতো দেখতে লাগছিল, ওই রকম তাঁবু করতো, তার মধ্যে তারা প্রথমে বসবাস করতে শুরু করেছিল। যাক, এই যে সুভেনিয়ার শপে ঢুকে গিয়েছি, আর এখানে মতো একটা ম্যাগনেট পেয়েও গিয়েছি। ওই একটা করেই ম্যাগনেট নিই আর কি, কারণ ম্যাগনেটগুলোর বেশ ভালোই দাম।
এমনিতে তো বলি যে সোভেনিয়ার শপগুলোর মধ্যে সমস্ত জিনিসের একটু দাম বেশিই থাকে, তার মধ্যে ম্যাগনেটগুলো তো আজকাল কোনো ম্যাগনেটই প্রায় ওই $8 কমে তো খুব কম দেখি, আর যেগুলো দেখি সেগুলো খুব একটা পছন্দ হয় না। যাক, আমাদের একটা ম্যাগনেট নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা ছোট্ট মতো ফুড কোর্টও রয়েছে, কারণ পুরো ওপর থেকে নিচে অবধি, এমনকি যে যারা ট্রাম রাইডটা নিয়েছে আর কি, তারা ট্রাম রাইডটা করলে পুরোপুরি ধরুন ওই 2 ঘন্টা মতো লাগছে ভেতরে ঢুকে গেলে। আর আজকে তো এরকম স্নোফল, বাইরে সেরকম সব কিছু খোলাও পাওয়া যাবে না, আর স্নোয়ের মধ্যে কোথায় বা যাব, তার জন্য এই ফুড কোর্টটা থেকেই একটু অল্প স্বল্প খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমি দিয়েছিলাম আমার জন্য একটা বার্গার, আর দীপেরও তাই। রন বলেছিল ও পিৎজা খাবে, তো পিৎজাটা বেশ বড় সড়ই, তাই জন্য আর বেশি কিছু খাবার অর্ডার করিনি। এই দুটো জিনিস মিলিয়েই 3 জনের হয়ে যাবে। তো এখন খাওয়াও হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ হাতে সময় ছিল আর একটু ঘুরে তারপরে এইবার চলে এসেছি যে ট্রামে ওঠার জন্য যেই লাইন, সেই লাইনে দাঁড়িয়ে রয়েছি। এই আর্চের একদম টপে ওঠার জন্য যে ট্যুর গাইড, উনি এসে এখন আমাদের কিছু ইনস্ট্রাকশন বুঝিয়ে দিয়ে যাচ্ছেন আর কি করব কি করব না। Gonna have your group of 3 in car number 4. It's 5 seats to tram car, so you may end up sharing. তার সঙ্গে বোর্ডিং পাসগুলো হাতে ধরিয়ে দিলেন। ওই যে তখন বললাম যে এটা ঢোকার সময় একদম এয়ারপোর্ট লেভেলের সিকিউরিটি চেক হয়েছিল, কি ভেতরে নিয়ে আসতে পারি না সমস্ত কিছু, এমনকি গায়ের জ্যাকেট, মাফলার সমস্ত কিছু খুলে দিয়ে তারপরে গিয়ে চেকিং করে ঢুকতে হয়েছিল। এবার চলুন তাহলে, হাতে বোর্ডিং পাস পেয়ে গিয়েছি, ভেতরে ঢুকবো এবং ওই আর্চের মধ্যে দিয়ে একদম ওপরে উঠবো 630 ফুট উচ্চতায়। এই পৌঁছলাম, এখান দিয়ে দরজা আছে, তো এখান দিয়ে ঢুকতে হবে। এটা একটা পা, হ্যাঁ একটা পায়ের দিক, হ্যাঁ একদিক দিয়ে পুরোটা, হ্যাঁ মানে একটা পিলারের দিকে আর কি। আর্চের আমাদের যেহেতু বোর্ডিং পাস 4, আমরা বোর্ড করবো এখানে, সেই জন্য সবাই যে যার হাইট অফ দ্য গেটওয়ে আছে, দেখ কত বড়, 630 ফিট, 60 ফিট কি চওড়া, 555 feet Washington Monument. A big apple. 305 feet. Statue of Liberty. Empire State Building. নিচু নিচু ছোট ছোট এই দরজাগুলো ট্রামের বেশ মজার। দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে পেলাম যে গেটওয়ে আর্চটা ঠিক কত উচ্চতা বিশিষ্ট, আর কোন কোন মনুমেন্ট অথবা আমেরিকান কোন কোন নির্মাণের থেকে সব থেকে বেশি লম্বা। Nobody is here. আরে কি করে দেখবো রে, কিছু তো দেখারই নেই, এইটাই জানলা হবে। বন্দি হয়ে গেল, এবার আমরা চাঁদে চলে যাবো। এরকম অ্যাস্ট্রোনটরা এরকম করে যায় চাঁদে। না, এই যে দীপ বললো যে এখানে বোধহয় জানলা টানলা কিছু আছে, বাইরে দিয়ে দেখতে পাওয়া যাবে, ওসব কিছুই নেই। এই যে কাঁচের মতো করা রয়েছে দরজাটিতে, তার জন্য যে বাইরে দেখা যাচ্ছে, বাইরে অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু বাইরে দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে ট্রামটা যে উঠছে আর তার যে কল কবজা, সেই সমস্ত কিছুই দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট যদি বাইরে থেকে ভালো করে, যে নিচে দাঁড়িয়েছিলাম যেখানে স্নোফল হচ্ছে, ওখান থেকে যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে বুঝতে পারা যাবে, যেহেতু আজকে স্নোফল হচ্ছে, ওপরটা ফগি হয়ে রয়েছে, সেজন্য বোঝা যাচ্ছিল না। একদম ওপরে 3-4টে বড় বড় জানলা দেখতে পাওয়া যায়। তাছাড়া পুরো আর্চের স্তম্ভগুলো কিন্তু একেবারে সলিড, কিছু দেখতে পাওয়া যাওয়ার কথা নয়। আমরা পৌঁছে গেছি, মানে একদম ওপরটায় উঠে গেছি। তো ওপরটায় সেরকম কিছু দেখার বলতে, ভেতরটা হচ্ছে কি এইরকম, আর এরকম ছোট 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 সব জানালার মতো করা আছে, এই যেগুলো। আর এইটার বাইরে দিয়ে এখন তো কিছুই দেখতে পাওয়া যাবে না, যেহেতু বাইরে স্নোফল হচ্ছে, তো পুরো চারদিক ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে।
আর যেহেতু আর্চের দুটো স্তম্ভ, তার জন্য একটা দিক হচ্ছে নর্থ সাইড আর একটা দিক হচ্ছে সাউথ সাইড। তো আমরা আজকে নর্থ সাইড দিয়ে উঠেছি। নর্থ সাইড দিয়ে উঠলে আমার মনে হয় যে পুরো শহরটা দেখতে পাওয়া যাচ্ছে, মানে শহরের ভেতর দিক থেকে শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কামিং। রন ভীষণ খুশি হয়েছে, সে এতক্ষণ ধরে শুধু ঘুরছে আর কখন উঠবো, ওপর থেকে উঠে কি জিনিসটা হবে আর কি দেখতে পাবো সেটা নিয়েই ওর উৎসাহ ছিল। তো পিপি, ওপরে এসে নিচে কিছু দেখতে পাচ্ছ না? We already reached the moon. ওইদিকে শহরটাও ভালো লাগে, দিকটা একদমই দেখা যাচ্ছে। ইটস অল স্নো। আর একটা দিকে তো হচ্ছে গিয়ে মিসিসিপি নদী, ওই তখন বলছিলাম। তো যেই দিকটায় নদীর দিক সেই দিকটা মোটে কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে এই শহরের ডাউনটাউনের দিকটা, এই দিকটায় ওই যে নিচটা ওইখানটাতে স্নো পড়ছিল, ওখানটাতে আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। যাক, এবার চলুন একটু স্নো না পড়ার সময়ে কতটা সুন্দর দেখতে লাগে এই আর্চের ওপর থেকে বা নিচটা, সেটা বরং একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন তাহলে, ওপরে মোটামুটি ওই 10 মিনিট মতো থাকতে দেয় সকলকে। 10 মিনিট হয়ে গেছে, এবার নিচে নেমে পড়ি। আর এই আর্চটির নির্মাণ কার্য শুরু হয় প্রেসিডেন্ট থমাস জেফারসনের সময়কালে। আর এই ভিজিটার সেন্টারের পেছন দিকটাতে যে পার্কটি রয়েছে, সেই পার্কটিতে আজ আর যাওয়া হলো না, কারণ এত স্নো পড়ছে। এবার তো ধরুন ফিরতেও হবে, আর ফেরার সময়তে রাতের বেলাতে অন্ধকারে আবার স্নো ফল হলে গাড়ি টাড়ির খুব সাবধানতা অবলম্বন করেই ফিরতে হয়। সেজন্য আর ভাবছি ওই দিকটায় যাবো না, নাহলে একবার গিয়ে পার্কটা দেখে আসলেও হতো। তবে স্নোটাও এখন বেশ ভালো রকমের পড়তে শুরু করেছে, দেখেছেন কি বড় বড় মোটা মোটা দানার স্নো পড়ছে। মাগু, হাতটাই হয়ে যাবে। সো আমাদের আপাতত এখানটা দেখা হয়ে গেল। বাইরে বেরিয়ে দেখছি যে সেই দুপুরে যখন ঢুকেছিলাম তখনের মতোই এখনও দেখুন স্নো পড়ছে, বরং আরও বেশি স্নোটা পড়ছে। সকাল থেকে পড়ে এগুলো দেখুন ভর্তি হয়ে গেছে। মানে আজকে 5টা না 6টা অবধি স্নোফল আছে, তো মোটামুটি বেশ ভালো রকম স্নো হয়ে যাবে, এক পায়ের চেটো অবধি তো ভরেই যাবে। যাই হোক, বেশ ভালোই লাগছে। অনেক বছর পরে এরকমভাবে স্নো পড়া এনজয় করতে পারলাম। এনজয় না করলেও অ্যাটলিস্ট কিছুক্ষণ টাইম স্নোতে কাটালাম। যাই হোক, এরপর আর বেশিক্ষণ কাটালে তার ফলটা খুব একটা ভালো হবে না। আর সোমবার থেকে আবার রনের স্কুল আছে। যাই হোক, ও তো একেবারে স্নো পাগল হয়ে গেছে, পুরো এরকম দলা দলা পাকাচ্ছে। আর খেলার সঙ্গী মধ্যে তো এখনও কেউ নেই, আমাকেই পাচ্ছে নিয়ে ছুটে স্নো বলগুলো নিয়ে খেলছে। যাই হোক, চলুন এবার এখান থেকে যাব হচ্ছে আমরা ফিরে হোটেলে। হোটেল থেকে কালকে সকালে আবার বেরোবো নর্থ ক্যারোলিনার জন্য। আবার অনেকক্ষণ ড্রাইভ, তো কালকে রাত্রিবেলা গিয়ে বাড়ি পৌঁছবো। যা অতি কষ্টে পেঙ্গুইনকে রাজি করানো গেছে যে চলো বাবা, এখন তো ফিরতে হবে বাড়ি। আর ওই দেখুন, ওগুলোই হচ্ছে গিয়ে স্নো পরিষ্কার করার গাড়ি, যেটা টেক্সাসে আজ অবধি একটাও দেখতে পাইনি। যদিও ওখানে স্নো সেভাবে পড়ে না, কিন্তু যেই শহরগুলোতে বা যেই রাজ্যগুলোতে স্নো পড়ে এখানকার মানুষজন তো জানেনি। তো সেই রাজ্যগুলোতে এরকম স্নোফলের টাইমে প্রচুর এরকম গাড়ি ঘুরে বেড়ায়, যাতে করে রাস্তাটা স্নো কেটে ক্লিন করে দিয়ে চলে যায়, ওরকম স্নো প্লাউ করার গাড়ি। কারণ এসব রাজ্যগুলোতে বাপু স্নো ভালোই ফল হয়, আর স্নো ফলের টাইমে যদি রাস্তা না ওরকম পরিষ্কার করা থাকে, এই যে গাড়ি এত চলছে, এতটাই অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে যায় সে আর কি বলবো। যাই হোক, এখন আমাদের এখান থেকে প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা মতো ড্রাইভ করে আবার কেন্টাকি ফিরতে হচ্ছে। তো আমরা স্টার্ট করে দিয়েছিলাম সেন্ট লুইয়ের ওই জায়গাটা যেখানে গেটওয়ে আর্চ আছে মিসৌরি, ওখানটার থেকে 1 ঘন্টা মতো বেরিয়ে এসেছি। এই এখন ইলিনয়েসে উডলন বলে একটা জায়গাতে এসেছি। এখানটায় আসার সঙ্গে সঙ্গে জানেন তো, মানে জাস্ট
5-10 মিনিট আগে আমাদের টায়ারে একটা বাম্প করে কিসের আওয়াজ হলো, তো বুঝতে পারছিলাম না যে ওটা কোনো উঁচু থেকে ফল করলো নাকি কিসের জন্য আওয়াজটা হলো। এখন তো বুঝতে পারছেন যে পুরো সন্ধ্যের অন্ধকার নেমে গেছে, তার মানে ভাবুন কি অবস্থা। তার 2-3 মিনিটের মধ্যে দীপ বলল গাড়িটা খুব শেক করছে একদম ভীষণভাবে। তো বিপদ রাখতে আর জায়গা নেই, কি বলবো, মানে হবি তো হ আমাদের সঙ্গেই হ, এটাই বললাম আপনাদের এতক্ষণ। তার মধ্যে আবার স্নোফল, ফ্ল্যাট টায়ার। ওই গন্ধ নয় যেটা গাড়িতে এমনি রোজের গন্ধ ছাড়ে, সেই গন্ধ নয়। কেন জ্যাকেট পরো, জ্যাকেটটা পরো। পরছি। এরম শীতের রাতে বাইরে মাইনাস টেম্পারেচার, তার মধ্যে আবার এত স্নোফল হচ্ছে, বাচ্চা নিয়ে এরকম ফ্ল্যাট টায়ার, ভাবুন কি অবস্থা। যাই হোক, ওই আমাদের গাড়িতে যে স্পেয়ার টায়ারটা ছিল সেইটা বার করে এখন দীপ গাড়ির যে টায়ারটা অ্যাকচুয়ালি পাংচার হয়েছে সেটা খোলার চেষ্টা করছে আর টায়ারটা চেঞ্জ করার চেষ্টা করছে। দেখা যাক তাতে যদি কোনো কিছু করা যায় আর কি, গাড়িটা আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায় অ্যাটলিস্ট হোটেল অবধি। টায়ার চেঞ্জ আগে কখনো করেছিলে? তার মধ্যে আবার জানেন তো এমন জায়গায় গাড়িটা খারাপ হয়েছে, এখানে শোল্ডার বলতে নাম মাত্র, জাস্ট সাদা গাড়ির লাইনটা, মানে যেখান দিয়ে রাস্তা শেষ হয়েছে সেইরকম বর্ডারে যেন মনে হচ্ছে পাশের গাড়িগুলো একটু হলেই ধাক্কা দিয়ে দেবে। নিশোত্রি রাত, চারিদিকে একদম স্নোতে ভর্তি আর কি। তো এতক্ষণ তো বললাম, দেখলেন যে ও সব কত কিছু কষ্ট করে চেঞ্জ করলো টায়ার, কিন্তু যেই গাড়িটা জাস্ট একটু চালানোর চেষ্টা করা হলো, স্পেয়ার টায়ারটাও কোনো কাজে আসলো না, কারণ স্পেয়ার টায়ারে হাওয়া নেই। ফলে আমরা স্টিল এখানেই বসে আছি। আবার ফোন করা হয়েছে একজন মেকানিক, সে 24 আওয়ার্স সার্ভিস দেয় আর কি, সেরকমই বললো। তো ফোনে জানতে চাইলো সব, এবার বলেছেন আসবেন। এবার জানি না, যতক্ষণ না কোনো কিছু কমপ্লিটলি হয়ে যাচ্ছে ততক্ষণ তো বলা যাবে না কিছু। তো এইরকম অন্ধকারে এখন এত ঠান্ডা, এখন টেম্পারেচার হচ্ছে এই দেখুন, টেম্পারেচার এই দেখুন হচ্ছে গিয়ে মাইনাস। এখানে এখন স্নো তো পড়ছে, স্নোয়ে টেম্পারেচার হচ্ছে গিয়ে -2 না কত, কোথায় গেল রে, এই দেখ। আর এরকম স্নো পড়েই যাচ্ছে 9টায় স্নো থামবে। তো ততক্ষণের মধ্যে এসে, জানি না এখন রাতটা কি হবে জানি না, গাড়িতে টুকটাক কিছু খাবার আছে। এখন ঠাকুরের নাম ছাড়া আর কিছু উপায় নেই, কারণ এরকম ধরনের বিপদে একবার পড়েছিলাম, সে অনেক বছর আগে, তখন রন খুব ছোট, কিন্তু সেটা হয়েছিল তাও বাড়ির অনেককে ছিল আর কি, বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি সকলে ছিলেন। তো যাই হোক, সেই রকম বিপদে, মানে অনেককে নিয়ে বিপদে পড়লেও বিপদ, কিন্তু এখনও তাই। তো ওই কতক্ষণে আসবে বলেছেন, এখন অন্য একটা কাজে আছেন। বেশ ভয় লাগছে, তার চেয়ে বেশি বাজে লাগছে হচ্ছে গিয়ে যদি না আসতে পারে তাহলে কিন্তু এই ঠান্ডার মধ্যে কি করব জানি না। কি মুশকিল হলো দীপ, তোমার হাতটা যে কেটে গেল, রক্ত বেরোচ্ছিল। এই ফোকে একটা মেসেজ পাঠালো নাকি দেখো। ও এখন টেনশন করছে এবার একটু, কারণ ওটা তো সাকসেসফুলি তো টায়ারটা চেঞ্জ তো করে ফেলেছিল, কিন্তু টায়ারের যে এরকম অবস্থা হয়ে আছে। মামা বসো, চুপ করে বসো, ওকেও তো বসিয়ে রাখা, বুঝতেই পারছেন কি অবস্থা, মানে কি চাপ। এই দেখুন পুরো, আমি যদি গাড়ির লাইটটা অফ করি আর কিচ্ছু দেখা যাবে না। এই দেখুন বাইরে পুরো অন্ধকার, এই রাস্তা দিয়ে যদি গাড়ি যায় একটা আধটা, তখন খালি দেখা যাচ্ছে রাস্তায়, চারদিকটা একদম স্নোতে ভরা। He's off.
Nah, he's gone. কি ওইটা চলে গেল? He's off net. He's off net. মানে Off net means he's going away. He's going away. রাস্তা দিয়ে যাওয়া একটি বাচ্চা ছেলে হঠাৎ করে এসে জিজ্ঞেস করলো হেল্প করবে কিনা। আর এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে প্রায় 2 ঘন্টা পরে জানেন এই যে পুলিশ এসেছেন। দেখি আবার পুলিশে কি বলেন। এই দেখুন এতক্ষণে এসেছে, এখন বাজে হচ্ছে এখানে আমাদের গাড়িতে তো 12টা 15 দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এই জোনটার টাইম অনুযায়ী এখন 11টা 15 বাজে। সেই সন্ধ্যে 4:30টায় গাড়িটা খারাপ হয়েছে, এতক্ষণে এসেছে। এইদিকে এই গাড়ি আর এইদিকে হচ্ছে গিয়ে পুলিশের গাড়ি, আবার আর একটা পুলিশের গাড়ি। আশা করি বোঝা যাচ্ছে যে এখানেও পুলিশের গাড়ির লাইটগুলো দেখে। আর এদিকে আমার মাগো, আমার কুচকু বাবাটা ঘুমিয়েও গেছে। এই দেখুন অনেকক্ষণ জেগে 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 মামা মামা পাপা এই বলো সেই বলো, কেন আসছে না এতক্ষণ ধরে। সত্যি বাবা কত দেরি হয়ে গেল। বলতে গেলে ইন্টারনেট ঘেটে খুঁজে একজনের নাম্বার পেয়েছিলাম, যিনি হচ্ছেন গিয়ে 24 আওয়ার সার্ভিস দেন। যে গাড়ির রাস্তায় যদি কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা বা কোনো রকম অসুবিধায় পড়ে, অ্যাক্সিডেন্ট, তাহলে হয়তো ওনাকে যদি ফোন করা হয় চলে আসবার কথা। এই জোনটায় পেয়েছি আর কি ওনাকে। এই আমরা এখন হচ্ছে গিয়ে আমেরিকার ইলিনয়েস এইরকম একটা জায়গাতে আছি। তো ওনাকে ফোন করতে উনি জানালেন যে উনি 10 মিনিটের মধ্যে, মানে 10 মিনিট ডিস্টেন্সে আছেন। উনি একটা জায়গায় অন্য কারোর গাড়ি ঠিক করছেন, তো তারপরে উনি আসবেন। সেই প্রায় 7:50 নাগাদ ওনাকে বলেছিলাম, উনি 8টা নাগাদ জানিয়েছিলেন কনফার্ম করে যে উনি আসছেন, টায়ার নিয়ে আসবেন, টায়ারের নাম্বার সমস্ত কিছু জেনে নিয়েছিলেন। কিন্তু তারপর থেকে আস্তে 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 প্রায় এই 11টা বাজিয়ে দিয়েছেন। যাক, অ্যাটলিস্ট এসেছে। আর না আসলে পুরো চরম বিপদের মধ্যে পড়ে যেতাম। জানিই না, মানে ভাবতেই পারছি না যে না আসলে ঠিক কী হতো। এখানে অনেক কিছুই সিস্টেম আছে, কিন্তু এত রাতে এরকম স্নোয়ের মধ্যে তারপরে গিয়ে গাড়ির তেল শেষ হয়ে গেলে কি করতাম, এরকম নানা কিছু ভাবছিলাম। আর তারপরে তো হঠাৎ করে ভগবানের মতো উনি এসে প্রায় উদ্ধার করলেন আমাদের। আর তারপরে গিয়ে উনি $220 মতো নিয়েছেন। এবং একটা শহরে এখন আমরা এসেছি, রাত্রি 12টা 12:30 মতো বাজে। একটা ডমিনোজ খোলা পেয়েছি, এখান থেকে একটু সামান্য কিছু রাতের খাবার তুলে নিয়ে প্রায় 4.5 ঘন্টা মতো এখন আবার ড্রাইভ করে যেতে হবে। যেই সময়টায় সকল মানুষ ঘুমান সেই সময় আমাদের এখন ড্রাইভ করে হোটেলে পৌঁছতে হবে। বেশ রাগ হচ্ছিল দ্বীপের ওপর মাঝে মাঝেই, কিন্তু পরে ভাবলাম যে বিপদের সময় আর রাগ করে কি হবে, তার চেয়ে বরং বিপদটাকে দুজনে মিলে একসঙ্গে মোকাবেলা করাই ভালো। যাক, এই দেখুন পরদিন আবার সকালে ওই 10টা নাগাদ বেরিয়ে পড়ে। আজকে ওয়েদার একদম ফুরফুরে। কালকে আমাদের সঙ্গে জানেন তো ওই রাস্তাতে নাকি আরও 6 জনের গাড়ির ওরকম টায়ার ফ্ল্যাট হয়েছিল। যাক, চলুন এবার অনেকটা ড্রাইভ করে আবার বাড়ি ফিরি। আর যাই হোক, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই জানাবেন, পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো, আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পারলে একটু পেজটা ফলো আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।